শ্রাবণ মাথা চুলকালো দেখে মনে হচ্ছে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে। এসবে সে মোটেও অভ্যস্ত নয়। কিভাবে ম্যানেজ করবে একমাত্র সেই জানে। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আচ্ছা, গোসলটা আগে সেরে নিই, না হলে এই ঘাম আর ধুলো মিলে মনে হচ্ছে গায়ে পুরো কাঁথা জমে গেছে। নারা এবার চুপচাপ খাটের কোণে রাখা লাল নীল চেকের গামছাটা হাতে নিল। তারপর সামান্য কুণ্ঠা নিয়ে বলল, তাহলে চলুন, আমি আপনাকে পুকুর দেখিয়ে দিই। দুজনই বেরিয়ে এলো ঘর থেকে। ললিতা খাতুন বারান্দায় দাঁড়িয়ে পাম চিবোতে চিবোতে হেসে বলেন, যাও বাপ, পুকুরের জল খুব ঠান্ডা, আজ গরমে বেশ লাগবে। শ্রাবণ মেঘে হাসল। ঠান্ডা হোক আর গরম, পুকুরে পিছলে মান সম্মান না গেলেই হয় আর কি। বাড়ির পেছনে সরু কাঁচা পথ ধরে হাঁটতে লাগলো শ্রাবণ। পাশেই ধারা, পথের দুপাশে পুরনো গাছ, কিছু শুকনো ডাল মাটিতে পড়ে আছে। দূরে কোথাও গরুর ঘণ্টা ধ্বনি ভেসে আসছে। বিকেলের হালকা রোদ গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে পড়ছে পথে। ধারা একটু সামনে, শ্রাবণ দু কদম পেছনে। পথে মাঝে মাঝে নিচু ডালে মাথা ঠিকে যাচ্ছে তার, আর সে বিরক্ত মুখে সেগুলো সরাচ্ছে। আসলে কিছু করার নেই। এই অসময়ে জিহানের কল্পে ফ্রি কুচকালো মুনিরা। কিন্তু যতবারই কল কেটে দিচ্ছে ততবারই আবারও কল দিচ্ছে ছেলেটা, আর দীর্ঘশ্বাস ফেলছে মুনিরা। আসলে যতই যাই হোক না কেন, এই বান্দরের লেজ কখনো সোজা হবে না। মুনিরা বারবার করে সাবধান করে দিয়েছে যে অফিসের কাজের সময় যেন জিহান তাকে কল করে বিরক্ত না করে। অথচ এই জিহান বাবাজি যখন তখন কোনো কারণ ছাড়াই মুনিরাকে কল দিতেই থাকে। না, আনিয়া যাচ্ছে না, এবার ছেলেটাকে সামলাতে হবে, তা না হলে মাথায় উঠে যাচ্ছে। এরপর মাথায় উঠে চিকনি চাম্বিলি নাচ করা শুরু করবে। মুখের রীতিমতো বিরক্তিকর ভাবটা রেখে ফট করে কলটা ধরে ফোন মুখের কাছে এনে জোরে সোরে একটা ধমক দিল মুনিরা। জিহানের বাচ্চা জিহান, হারপিকের ফটোকপি, পচা ফুলকপি, ভেজা জাল জিলাপি, তোরে আমি এমন লাথি মারবো যে আলোর চেয়েও দ্রুত গতিতে উগান্ডে বইয়ের কোলে গিয়ে পড়বি, একদম বেয়াদব পোলা। কলের ওপাশে থাকা জিহানের মধ্যে কোনোরূপ জুলুম দেখা গেল না। সে চোখ সরু করে খুব মনোযোগ সহকারে নিজের একমাত্র প্রিয়তমা এক এক অনন্য গার্লফ্রেন্ডের কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে শুনল। এরপর বেশ ভাবুক ভঙ্গিতে বলে উঠল, তা তো ঠিক আছে জান, সবই মানলাম, কিন্তু তুমি কবে থেকে উগান্ডার অধিবাসী হলে বলো তো? খবর তো দাওনি। আবার তুমি নিজেই আমায় লাথি মেরে নিজের কোলেই ফেলে দিবে, এটা কেমনে কি? ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং। এই পর্যায়ে বড় বড় শ্বাস নিতে থাকলো মুনিরা। এমনিতেই অফিসের কাজ করতে গিয়ে সে আধমরা, তার উপর এই অসভ্য লোকের কথা শুনতে গিয়ে মাথা এখন আগুন জ্বলছে তার। নিজেকে কোনো মতে সামলে সে জিহানকে বলল, এই পচা ডিমের বস্তা, কান খুলে দেখো আর চোখ খুলে শোনেও টমেটোর ক্ষেত। আমি এখন অফিসে ব্যস্ত আছি, শ্রাবণ স্যার শ্বশুর বাড়ি গেছে, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। এমনিতেই মেজাজ খারাপ, তুমি আর মেজাজ খারাপ করো না, নইলে একদম চিড়ে চ্যাপটা পাঁপড় বানিয়ে দেব। জিহান এবার থুপ করেই নিভে গেল। ভীষণ অসহায় চাহনি চিত্তে নখ খুঁড়তে খুঁড়তে নাক চিনি চিনি পড়ল, শেষে শ্রাবণও শ্বশুরবাড়িতে গেল। আহা, কি সুন্দর ভাগ্য! শালা কুত্তা মারা ভাগ্য শুধু এই আমারই, এখনো শ্বশুরবাড়ির চেহারা দেখতে পারলাম না। আর হবু বউ তো আমার, নাউজুবিল্লাহ, না মানে তো মাশাল্লাহ। চেতে উঠল মুনিরা, খেপে গিয়ে বলল, এই গোলামের পুত, তোর পাছায় কিন্তু আমি গরম কড়াই বসাবো, ফালতু পোলা। তোর আমি কই নাই যে আমার বাপের কাছে গিয়ে প্রস্তাব দে, তখন যাস নাই কেন? হ্যাঁ, আমি সাফ সাফ বলে দিচ্ছি জিহান, তুমি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব না দিলে আমি ওই চৌরাস্তার ভজ গৌরঙ্গকে বিয়ে করে হানেমনে গুলশান যাব, এরপর অ্যাডলফ খানের মতো বাচ্চা নিয়ে ঘুরবো। এত উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে না চাইলে তাড়াতাড়ি আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসো। জিহান এবার মুখটা আরো একটু চুপসে ফেলল। কষ্টে ফেটে যাওয়া বুকে হাত রেখে কাতর কঞ্চে বলল, বিশ্বাস করো জান, তোমার বাবার সামনে গেলে আমার পাকস্থলী কাঁপে, কিডনি কাঁপতে কাঁপতে মাথায় উঠে যায়। টেরাস্ট মি জান। বিড়বিড় করে গালি দিয়ে মুনিরা বলল, তুই নিজেও কাঁপতে কাঁপতে উপরে উঠা যা কচ্ছপের জাত। খবরদার কল করবি না তুই আমারে, কানের নিচে দামাদ্দাম বাজাবো তোর আমি। জিহান খুবই কষ্ট পাচ্ছে। প্রিয়তমার মুখে এমন অশ্রাব্য ভাষায় গালাগালি শুনে তার কলিজাটাও এখন কাঁপছে। বলা যায় না, কলিজা কাঁপতে কাঁপতে
নিচেও চলে যেতে পারে। বিষয়টা ভয়ানক হবে বলে নিজেকে সামলালো জিহান। কলিজাটা হাতে চেপে ধরে প্রতিবাদ করে বলে উঠল, তুমি নিজে এমন করছো মনিরা? মানুষের কথা তো খুব বলো। তুমি এখন শ্রাবণের বউকে দেখে এসো যাও। কত নম্র, ভদ্র, কিউট, সরল একটা বউ পেয়েছে শ্রাবণ। অথচ তুমি। কানে ফোনটা কাঁধ দিয়ে চেপে ধরে কিছু ফাইল খুলে কম্পিউটারে টাইপ করতে থাকলো মুনিরা। জিহানের কথা শেষ করতে না দিয়ে শুরু মুখ ভেঙচিয়ে বিদ্রুপ করে বলল, পাবেই তো, এটা তো স্বাভাবিক। শ্রাবণ স্যার হলেন একজন সভ্য, ভদ্র, ভালো একজন নিখুঁত মানুষ। উনি ভালো বউ পাবে না? শ্বশুর বাড়ি যাওয়ার ভাগ্য পাবে না তো কি তোমার মতো বলদ পাবে? বেঁচে থাকার আশাটা ছেড়ে দিল জিহান। মনে মনে সিদ্ধান্ত নিল সে আজই রাতের খাবারের পর হারপিকের সাথে লেবু আর লবণ মিশিয়ে পান করবে। এরপরে যা হবার হবে। পুকুরের ধারে পৌঁছতে শ্রাবণ থমকে দাঁড়ালো। নিজের অস্বস্তি নিয়ে সন্দেহ হলো তার। চকচকে সবুজ শ্যাওলা ঢাকা পানি, এক পাশে পাথরের ঘাট, অন্য পাশে বেতের ঝোপ। গাছের ছায়ায় পড়ে পানির রং আরো গভীর সবুজ হয়ে গেছে। বাতাসে ভিজে কাদা আর জলজ ঘাসের গন্ধ। ধারা পুকুরের দিকে ইশারা করলো। শ্রাবণ ঠোঁট বাঁকিয়ে হেসে মাথা নাড়লো, কোমরে দু হাত রেখে বলল, এই হলো আমাদের গোসল করার বাথরুম। দেখতেই পাচ্ছি। বাহ, 5 স্টার সুবিধা আছে দেখছি। বটে, বেশ পানি আছে ঘাটে। শ্রাবণের কথা শুনে হাসি পেল ধারার। ফিক করে হাসলো একটু। শ্রাবণ এক পলক সেদিকে তাকে, তারপর তাওয়াল হাতে ঘাটের দিকে নামতে গিয়ে থমকালো। পেছনে ফিরে ফট করে বলল, তুমি কি এখানে গোসল করবে? ধারা মিনমিন করে বলল, না মানে এখানেই তো করতে হবে আর কি। আপনি করে নিন, এরপর আমি আসবো। শ্রাবণ সুকুচকালো। আশেপাশে তাকিয়ে পরিবেশ দেখে নিল। যদিও আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে না, আর না দেখতে পাওয়া যাচ্ছে কোনো মানুষজন। কিন্তু এইভাবে ফাঁকা একটা জায়গায় খোলা আকাশের নিচে একটা মেয়ে মানুষ কিভাবে গোসল করবে সেটা ভেবে বিরক্ত হলো শ্রাবণ। শ্রাবণ চোখ সরু করে ধারার দিকে তাকালো। বিরক্তি নিয়ে বলেই ফেলল, তুই পাগল নাকি? এই ফাঁকা ঘাটে খোলা আকাশের নিচে? কথাটা শেষ করলো না সে, বরং গভীরভাবে বলল, অসম্ভব, এখানে গোসল করবে না। তুমি বুঝতে পারছো না এখানে যে কেউ আসতে পারে? কোনো লোকচক্ষু নেই মানে কি নিরাপদ? তা না। এখানে আশেপাশে বাড়ি নেই বলেই কি পুরোপুরি নিরাপদ ভেবেছ? একদম ফাঁকা জায়গা। দূর থেকে কারো চোখে পড়ে গেলে বা কেউ চুপচাপ এসে দাঁড়ালে তুমি কি বুঝতে পারবে? ধারা মিনমিন করে বলল, তবে করতে তো হবে, পানি তো এখানেই। চুপ। শ্রাবণের কণ্ঠে এবার তীক্ষ্ণতা ফুটে উঠল। তুমি একেভাবে কোথাও গোসল করবে না, আমি থাকতে থাকতেও না। এমন ঝুঁকি নিয়ে কখনো এসব কাজ করবে না মেয়ে। গ্রাম বলে কি সবাই তোমার মতো সহজ সরল? শ্রাবণের গলায় একরাশ বিরক্তি টের পাওয়া গেল, কিন্তু বিরক্তির নিচে লুকিয়ে আছে এমন এক দৃঢ়তা যা ধারা আগে কখনো টের পায়নি। ও অবাক হয়ে তাকালো। শ্রাবণ এবার কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, এরপর বলল, আমি এখানে গোসল করব, কিন্তু তুমি এখানে করতে পারবে না। তুমি হয় বাড়ির ভেতরে টিউবওয়েল পাড়ে করো, না হলে আমি কোনো ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এইভাবে না। কথা বুঝছো? ধারা তৎক্ষণাৎ ছোট্ট করে বলল, জি। শ্রাবণ এবার ঘাটের দিকে তাকিয়ে আবারও ধারার দিকে ফিরিয়ে আনে চোখ। একরাশ অটল দৃষ্টি দিয়ে বলল, একটু চালাক চতুর হও ধারা। এই বুদ্ধি নিয়ে তুমি শহরে মোটেই টিকতে পারবে না। আর সবসময় তোমার সাথে কেউ থাকবে না যে তোমায় বুঝিয়ে দেবে। শিখে নিতে হবে তোমায়। নিজের মতো সবাইকে সরল মনে ভেবো না। আমার কথা বুঝতে পেরেছ? তারা চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে যেন হৃদয়ের ভিতরে কেউ ধীরে ধীরে একটা অদ্ভুত উষ্ণতা ঢেলে দিচ্ছে। কি আশ্চর্য! একটা মানুষ তাকে বকাবকি করছে, অথচ একটু কষ্ট লাগছে না ধারার, বরং কাজ করছে একটা ভালোবাসা, শান্তি। ধারার মনে পড়ে যাচ্ছে তার মা তাকে ছোটবেলা থেকে এভাবে শাসন করতো। তাহলে কি ফুপুর কথাই সঠিক? এই মানুষটা কি তার একমাত্র অভিভাবক? তার বাবা মায়ের অভাবটা কি এই মানুষটাই পূরণ করতে পারবে? মা বাবার মতো আগলে রাখতে? এও কি হয়? রক্তের সম্পর্ক ছাড়াও এটাও কি সম্ভব? তৎক্ষণাৎ ধারার ভেতরে একটা সত্তা আঙুল দিয়ে দেখিয়ে দিল ধারার তথাকথিত রক্তের সম্পর্ক নিজের চাচাকে। ভাগ্যের কি নির্মম পরিহাস! রক্তের সম্পর্কই তো এমন করে আগলে রাখেনি তাকে। এই মানুষটা কিসের টানে এমন করছে তবে? ধারার ভাবনা চিন্তার মধ্যে পুকুরে নামার জন্য গায়ে টি শার্টটা ফট করে খুলে ফেলো শ্রাবণ। ধারার
মন তো এখনো সেই শাসনের তীক্ষ্ণ অথচ স্নিগ্ধ উষ্ণতায় ডুবে আছে। কিন্তু মুহূর্তের মধ্যেই থমকে গেল। চোখের সামনে ভেসে ওঠা সূর্যের আলোয় চকচকে হয়ে ওঠা তামাটে পেঁচানো শরীরটা দেখে। শ্রাবণের ফর্সা গায়ের রং, কাঁধে কাছে টান টান পেশি আর বুক জুড়ে স্পষ্ট পুরুষের রেখাগুলো স্পষ্টই, যেন প্রতিটি শিরা উপশিরা ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। ঢোক গিলল ধারা, লজ্জায় কুণ্ঠিত হলো। এই প্রথমবার কোনো পুরুষকে এমনভাবে দেখছে যে এক মুহূর্তের জন্য ধারা চোখ সরিয়ে নিতে চাইলো, কিন্তু অদ্ভুতভাবে পারল না। হৃদস্পন্দন অকারণে একটু দ্রুত হয়ে গেল, শ্বাসের গতি বেড়ে গেল অজান্তে। বুকের ভেতর কোথাও যেন হালকা কাঁপন ছড়িয়ে পড়লো। আবিষ্কার করেই ফেললো মানুষটা দেখতে খুব সুন্দর। পরক্ষণে লজ্জা যেন আলতো করে গলাটি টিপেই ধরলো তার। গাল গরম হয়ে উঠল, যেন কেউ টের পেয়ে যাবে তার দৃষ্টি কোথায় ছিল। তড়িঘড়ি করে মাথা নিচু করে আঁচল দিয়ে মুখের পাশটা ঢেকে ফেললো ধারা। মনে হলো চোখের পাতার ভেতর থেকে যেন কোনো ছবি তাড়ানো যাচ্ছে না। যতই চাইলো মুছে ফেলতে, দৃশ্যটা আরো গভীরে খোদাই হয়ে যাচ্ছে। এরই মধ্যে এগিয়ে এসে মাত্রই খুলে ফেলা হাতে থাকা টি শার্টটা ধারার হাতে ধরিয়ে দিল শ্রাবণ। মুখে বলল, কষ্ট করে ধুয়ে দিও। মাথা নিচু করে ঘাড় এলিয়ে ঠিক আছে। বলল ধারা। একটা বারের জন্য মাথা উঠালো না, দেখতে চাইলো না শ্রাবণের উন্মুক্ত পুরুষালী শরীরটা। তবে পুকুরের দিকে যাওয়ার সময় পিঠের দিকে একবার চোখ চলে গেছে ধারার। এক পলকেই নামিয়ে ফেলেছে দৃষ্টি। কিন্তু তাতে কি? বুকের ভেতরে ধুকপুকানি যেন আরো চাপ বাড়ল। এখানে আর তার থাকা সম্ভব না। তাই কোনো মতে পুকুর পাড় থেকে বাড়ির দিকে দৌড়ে চলে এলো ধারা। উঠানে গিয়ে দপ করে বসে পড়ল। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলো ললিতা খাতুন। ছেঁড়া শাড়ি গায়ে, মুখে পান চেবানোর ভিজে লাল রং, হাতে প্লেটে গরম গরম বড়া। কেবলই শ্রাবণের জন্য বানালেন তিনি। উঠানে বসে ধারা হাঁপাচ্ছে, কপালে ঘাম জমে উঠেছে। পাশে বসতে বসতে ললিতা খাতুন চোখ মুখ কুঁচকে তাকালেন। বসে উদ্বিগ্ন গলায় বললেন, এ সেরি দৌড়ে আইলি কেন? বিয়ার পরও তোর ছেলে মানুষই গেল না রে? কেউ কিছু কইছে নাকি? তা কি হইছে? ধারা চোখ তুলে তাকালো না। হাঁপানো ধীরে ধীরে কমছে, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি যেন আরো বেড়ে যাচ্ছে। আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, না কিছু না। ললিতা খাতুন সন্দেহ দৃষ্টি ফেললেন। তোর এই কিছু না কথায় কিন্তু অনেক কিছু থাকে। তোরে চিনি না নাকি? কত দেহি। ধারা কিছু বলল না। দু হাত দিয়ে বাড়িয়ে প্লেট থেকে একটা বড়া নিল। দাঁতে কামড় দিতে গিয়েও পড়লো পুকুর ঘাটে। মনে পড়লো পুকুর ঘাটে সেই মুহূর্ত, শ্রাবণের গলা, চোখের দৃষ্টি, আর অজান্তে চোখের কোণে হালকা লজ্জার আভা ফুটে উঠল। কি আশ্চর্য! কোনো কারণ ছাড়াই লজ্জা লাগছে। ললিতা খাতুন অবাক হয়ে তাকালেন ধারার দিকে। হায় হায়, তোর নাক মুখ লাল হইতাছে কেন রে? তুই কি লজ্জা পাচ্ছস নাকি? ধারা তড়িঘড়ি করে মাথা নেড়ে দিল। না না, বড়াটা তো গরম তাই। অথচ বেচারি সহজ সরল ললিতা খাতুন বুঝলেন না যে উষ্ণতা ছিল, আসলেই ছিল, কিন্তু মনে ছিল, বরাতে নয়। বিকেলে একসাথে একটু আড্ডা দিয়েছে ললিতা খাতুন আর শ্রাবণ। যদিও প্রথম প্রথম ললিতা খাতুনকে শ্রাবণের খুব একটা পছন্দ হয়নি, এমনকি তার কথাবার্তা খুব একটা ভালো লাগেনি। কিন্তু বিকেল থেকে গল্প করার পর থেকে শ্রাবণের মনে হচ্ছে এনার মতো সহজ সরল মানুষ দুটো নেই। বাইরে থেকে দেখতে অনেক বেশি পাশের বাড়ির আন্টির মতো খিচখিচে মনে হলেও ভেতর থেকে অনেক বেশি ভালো এবং উদার মনের। তবে ললিতা খাতুনের সাথে বিকেলবেলা গল্পগুজব করতে গিয়ে একদিকে ভালোই হয়েছে শ্রাবণের। গল্প করতে করতে একটা গোপন তথ্য বের করতে পেরেছে সে, আর সেটা হলো ধারাকে খুব সুন্দর গান করতে পারে। ছোটবেলা থেকে নাকি গানের প্রতি তার ঝোঁক ছিল অনেক বেশি, কিন্তু পারিবারিক সমস্যা আর পারিপার্শ্বিক বিভিন্ন কারণে কখনো আর গান গায়নি। ললিতা খাতুনও বললেন, মাঝে মাঝে দাঁড়াকে গুনগুন করতে শুনেছি, মানে কখনো গান গায় একটু একটু। প্রথমে শুনে অবাক হয়েছে শ্রাবণ। এই মেয়েটা আবার গান গাইতেও পারে? যেভাবে সবসময় মিনমিন করে কথা বলে, এই গলায় গান গাইলে তো মশার গুনগুনানি মনে হবে। বিষয়টা ভেবে ফিক করে হাসলো শ্রাবণ, তবে মনে মনে ঠিক করলো
মেয়েটার মিনমিন করা কণ্ঠে একটা গান শুনতে হবে। মনে মনে অনেক বেশি উৎফুল্লিত হলো শ্রাবণ আর বলল, পিচ্চিটার কণ্ঠে গান? বাহ, এমনিতেই তো তার কণ্ঠ অনেক মিষ্টি, গান গাইলে কি আরো বেশি মিষ্টি লাগবে? গত রাতের মতো এ রাতেও ঘরে ঢুকে চমকে গেল শ্রাবণ, কারণ আজকেও ধারা নিজের মতো করে মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আর বরাবরের মতো বিছানায় সাজিয়ে দিয়েছে শ্রাবণের জন্য। গত রাতের সেই দৃশ্য দেখে শ্রাবণ মনে মনে অনেক বেশ খুশি হয়েছিল, প্রশান্তিও পেয়েছিল বটে। তবে আজ মোটেও খুশি হতে পারল না। প্রশান্তি তো পেলই না, কারণ সে নিজেই জানে না, শুধু এটুকু জানে ধারাকে মেঝেতে ঘুমাতে দেখে তার ভালো লাগবে না। তবে এখন কিছু বলার, আর শ্রাবণ নিজের মতো করে বিছানায় গিয়ে বসলো তাকে দেখে। ধারা নিজেও বালিশটা মেঝেতে ঠিকঠাক করে মিষ্টি এসে বলল, আপনার কি রাতের খাবার খেতে কষ্ট হয়েছে? আলুর ভর্তাটা ঠিকঠাক হয়নি জানি, আলুটা সিদ্ধ করতে পারিনি আমি। মুখ কুঁচকে তাকালো শ্রাবণ। আগা মাথা কিছুই বুঝলো না ধারার কথার, কারণ প্রথমত শ্রাবণ ভাত খাচ্ছিল, তখন তার পূর্ণ দৃষ্টি ছিল সদ্য গোসল করে আসা ধারার দিকে। আসলে শ্রাবণের কথা শুনেই ধারা টিউবওয়েলের পাড়ে গিয়ে চারপাশে শাড়ি দিয়ে আড়াল করে গোসল করেছে। কিন্তু তাই বলে মেয়েটা সন্ধ্যাবেলা কেন গোসল করলো, তার কোনো কারণ খুঁজে পেল না শ্রাবণ। এই পর্যন্ত 2 থেকে 3 দিন তাকে খুব সন্ধ্যাবেলা গোসল করতে দেখেছে সে। তবে তাই বলে এই নয় যে শ্রাবণ খাবার দেখেনি, লক্ষ্য করেনি। কই, তার কাছে তো আলু ভর্তা ঠিকই মনে হলো। কষ্ট হবে কেন? রাতের খাবার ভালো ছিল। শ্রাবণ কথা শুনে প্রশান্তিতে স্বস্তির শ্বাস ফেলল ধারা। হুট করে মনে মনে কিছু একটা ভেবে শ্রাবণের দিকে তাকে জিজ্ঞেস করলো। চিংড়ি মাছের তরকারিটা কেমন ছিল? শ্রাবণ কোনো কিছু না ভেবে ফট করে উত্তর দিল। অনেক ভালো ছিল, ওটা বেশি ভালো লেগেছে। তারপর কিছু একটা মনে পড়তে ফট করে ধারার দিকে তাকালো শ্রাবণ। কিছুক্ষণ ওই স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে থেকে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল। চিংড়ির তরকারি তুমি বানিয়েছো? ধারা মুচকি হাসলো, মাথা নাড়লো, চোখ একটা আশা নিয়ে বলল, জি, ওটা ভালো হয়েছে। ধারার কথার উত্তর না দিয়ে শ্রাবণ কিছুক্ষণ একরাশ বিস্ময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেঝেতে হাঁটু গেড়ে বসে উৎসাহিত নয়নে শ্রাবণের দিকে চেয়ে রয়েছে ধারা। এত উদ্গ্রীব হয়ে কি দেখছে ও? মেয়েটাকে একটু প্রশংসা আশা করেছে, কিন্তু শ্রাবণ তো অবাক হয়েছে অন্য কারণে। শ্রাবণ এবার বিছানায় পা তুলে বসে চোখ সরু করে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে চিংড়ি আমার পছন্দ? ধারা একটু লাজুক হয়ে কপালে চুলের পাশে হাত বুলিয়ে বলল, না না, আমি তো ওটা আসলে আগে থেকেই বানানো ছিল। মানে আমি তো জানতাম না যে আপনার পছন্দ, এমনিতেই বানিয়েছি আর কি। আমতা আমতা করে কথাগুলো বলে দৃষ্টি নামালো ধারা। শ্রাবণের কুচকানো আরো সংকুচিত হলো, তবে কিছুই বলল না। শটান হয়ে শুয়ে পড়লো চৌকির উপর। ধারা কিছুক্ষণ তাকিয়ে থেকে সেদিনের মতোই জানালার পর্দা সরিয়ে, কিন্তু আজ আর চাঁদের আলো ঘরে আসলো না, জ্যোৎস্না নেই। আজ যদিও মায়াবী একটা তিমিরের আলো টের পাওয়া যাচ্ছে। ধারা ধীর গতিতে এসে শুয়ে পড়লো মেঝেতে, কিন্তু চোখ বন্ধ করা ন্যানো সেকেন্ডের মধ্যে শ্রাবণের গুমট গলা ভেসে এলো। ধারা? চোখ খিচে বন্ধ করলো ধারা। কেন যেন শ্রাবণের মুখে নিজের নামটা শুনলে অদ্ভুত অনুভূতি হয় ধারার। মনে হয় যেন এত সুন্দর করে তার নামটা আর কেউ কখনো উচ্চারণ করতেই পারবে না। এত মোহনীয় কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকতে পারে, কেউ আগে কখনো যত্ন নিয়ে তার নাম উচ্চারণ করেনি। প্রথমবারের মতো এবারও চমকে গেল ধারা। ধীরে সুস্থে ঘাড় ঘুরিয়ে তাকালো বিছানার দিকে, মিনমিন করে বলল, জি বলুন। একটা আবদার করে। শ্রাবণের এমন অসহায় গলা শুনে একটু থমকালো ধারা। সন্ধিয়ান হয়ে বলল, জি করুন। একটা গান শোনাবে আমায়? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অপ্রত্যাশিত প্রশ্ন পেয়ে বিষম লেগে গেল ধারার। মনে মনে নিজেকে ধাতস্থ করে ধারা অবাক হয়ে তাকালো বিছানায় শটান হয়ে শুয়ে উপরে টিনে চোখ রাখা শ্রাবণের দিকে। শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে আবারও বলে, ফুপু বলল তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো।
আমি একটা গান শোনালে কি খুব ক্ষতি হবে? ধারা কিছুক্ষণ তাকে রইল। এমনিতেই অনেকদিন ধরে ধারা গান গায় না, তার উপর এই মানুষটার সামনে সে কোনো মতে গলা ছাড়তে পারবে না, কিন্তু যেভাবে মানুষটা আবদার করেছে মনে হচ্ছে গাইতেই হবে। ভেবে ঠোক গিল ধারা মিনমিন করে বলল। আমি তো গান পারি না, অনেক দিন গাইনি। ফোঁস করে শ্বাস পেল শ্রাবণ, নির্বিকার ভঙ্গিতে আবারও বলল। দুটো হলো। মানে? ধারা চোখ পিটপিট করে বলল। শ্রাবণ এবার ধারার দিকে মুখ করে শুয়ে পড়ল, বলল। মানে এই পর্যন্ত দুটো মিথ্যে হলো। তুমি আমাকে দুটো মিথ্যে বলেছ। প্রথম মিথ্যে হলো চিংড়ি মাছের তরকারিটা তুমি এমনিই বানিয়েছ, আর দ্বিতীয়টা হলো তুমি গান গাইতে পারো না। ধারার সাথে সাথে সুকুচিত হলো। একটা কোল বালিশের অভাব বোধ করলো সে। আলাদা একটা বালিশ থাকলে এই মুহূর্তে মুখটা লুকিয়ে ফেলতো ধারা, কিন্তু মাথার লম্বা বালিশটা ছাড়া কোনো বালিশই নেই। হঠাৎ করে শ্রাবণ অন্যদিকে তাকে বাঁকা হাসলো, কিছু একটা ভেবে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো ধারার দিকে। বেশ অনেক রাগান্বিত স্বরে বলল। আমি যদি তোমাকে অভিশাপ দিই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ধারা। স্বামীর অভিশাপ দিলে আল্লাহ পাপ দেয়, ফেরেস্তার অভিশাপ দেয়, শোনোনি? ধারা তড়িঘড়ি করে মাথা নাড়লো। হ্যাঁ, সে শুনছে, ভালো করেই শুনেছে। আর এসবের অনেক বেশি ভয় আছে ধারার। অভিশাপকে অনেক বেশি ভয় পায় সে। তার মা বলতো তাদের নাকি অভিশপ্ত জীবন, এই কারণে ছোট থেকেই অভিশাপকে অনেক বেশি পরিমাণে ভয় পায় ধারা। এই অভিশাপ নিয়েই এসেছে তার জীবন আজ এই পর্যায়ে। আরও বেশি অভিশাপ নিয়ে নিজের জীবনটা নষ্ট করতে চাইল না ধারা, তাই তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বিছানা থেকে একটু এগিয়ে গিয়ে কাতর কণ্ঠে বলে উঠল। না না, অভিশাপ দেবেন না, দোহাই লাগে। আমি ক্ষমা চাইছি, মিথ্যে বলা উচিত হয়নি আমার। আমি সত্যিটা বলছি। হ্যাঁ, আমি জানি যে চিংড়ি মাছ আপনার পছন্দের, মা বলেছিল। আর মা এটাও বলেছিল যে আপনার পছন্দের খাবারগুলো যেন আমি আপনাকে বানিয়ে খাওয়াই আর শিখে নিই। এজন্যই চিংড়ি মাছটা রান্না করেছি। ভোরের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। আকাশে ফিকে নীলের ভেতর দিয়ে আস্তে আস্তে গোলাপি আভা ঢুকে পড়েছে। জানলার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়া আলোর পাতলা রেখা বিছানার চাদরে লম্বা দাগ কেটে দিয়েছে। পাখিরা হালকা ডাকাডাকি শুরু করেছে। দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ মিলে যাচ্ছে সকালের হাওয়ায়। ধারা এখনো শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি। তার মুখে কোনো আবেগ নেই, না হাসি, না বিরক্তি, না দুঃখ, শুধুই এক নির্লিপ্ত দৃষ্টি। মাথা হালকা কাত করে পাশের মানুষটার দিকে তাকিয়ে আছে সে। শ্রাবণের বুকের উঠানো আসছে, শ্বাস প্রশ্বাস গভীর। ঘুমন্ত মানুষের নির্বার ছন্দ যেন এক অদৃশ্য সুর বয়ে আনছে ঘরের ভিতর। ধারার চোখ গাঢ় ও অনর, যেন সে শুধু মুখটাই দেখছে না, বরং চেষ্টা করছে এই মানুষটার ভেতরে লুকোনো সব প্রশ্ন, সব রহস্য বুঝে নিতে। অগোছালো চুলের কিছু অংশ কপালে এসে পড়েছে। শ্রাবণের ঠোঁটের কোণে হালকা এক প্রশান্তি, এক শান্তির রেখা। এই শান্তি দেখে মনে হয় না রাতটিতে সে কোনো অশান্ত ভাবনা ডুবেছিল। চোখ পিটপিট করে তাকিয়ে রইল ধারা। হঠাৎ টের পেল তার ভেতরে এক অদ্ভুত টান অনুভব করলো, যা তাকে এই মানুষটার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করছে, অথচ সেই টানের নামটা দিতে পারছে না। ভোরের আলো একটু একটু করে বাড়ছে, আর তার নির্লিপ্ত চোখের ভেতর যেন আরো গভীর হয়ে জমে উঠেছে কোনো অজানা চিন্তা। দাঁড়া এবার একেবারে কাত হয়ে শ্রাবণের দিকে মুখ করে শিপল। একটা হাত নিজের মাথার নিচে দিয়ে চোখ পিটপিট করে তাকালো। মাঝে থাকা বালিশটা খুবই অল্প নামিয়ে দিয়ে শ্রাবণকে দেখলো। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সহসাই ফট করে চোখ জোড়া মেলল শ্রাবণ। ধারা সময় স্বল্পতার কারণে নড়তেও পারলো না, বুঝতেও পারলো না, কিন্তু শ্রাবণের চোখ খুলতে দেখে একটু চমকালো। শ্রাবণ ঘুমের ঘরে কিছুটা ভাঙা স্বরে শিকুচকে জিজ্ঞেস করলো, কি দেখছ? খুবই কঠিন প্রশ্ন, যার উত্তর মোটেই ধারার কাছে নেই। সে এখন কিভাবে বলবে যে মানুষকে দেখছিল? তাই আবারও চোখ পিটপিট করে তাকিয়ে খানিক মাথা নেড়ে বলল, না না, কিছু না তো। আবারও মুখ কুচকাল শ্রাবণ। বোঝাই গেল ঘুমের ঘরে বিরক্ত হচ্ছে সে। খানিকক্ষণের জন্য তাকিয়ে থাকলো ধারার মুখের দিকে। সকালবেলা কি একটু বেশি সুন্দর লাগছে মেয়েটাকে, নাকি তারই চোখ সকালবেলা ছাপড়া দেখছে? কিছুক্ষণ ভেবে চোখ জোড়া আবারও বন্ধ করলো শ্রাবণ। এরপর একটু পরে চোখ খুলে বলল, মুরগির ছানার মতো চোখ বড় বড় করে কি দেখছো?
তখন থেকে তাকিয়ে আছো তুমি। ধারা এবার অবাক হয়ে জিজ্ঞেস করলো। আপনি কিভাবে বুঝলেন? আপনি তো ঘুমোচ্ছিলেন। ধারা হতবাক হয়ে যাওয়ার সরল কণ্ঠটা শুনে সকাল সকাল বেশ হাসি পেল শ্রাবণের, কিন্তু হাসলো না, মেয়েটা সত্যি বোকা। শ্রাবণ বিড়বিড় করে গাধা বলল ধারাকে। ধারা শুনতে পেল, কিছুটা মন খারাপ হলো বোধ হয়, তাই মাথা নিচু করে গাল ঘেঁষে থাকা বালিশের সাথে একটু পর শ্রাবণ নিচ থেকে জিজ্ঞেস করলো। রাতে ঘুম হয়েছে তোমার? ধারা মাথা তুলিয়ে বলল, জি। সত্যি কিনা জানে না শ্রাবণ, তবে সে তার দায়িত্ব পালন করেছে, বিছানায় ঘুমাতে দিয়েছে ধারাকে, এটাই অনেক। এখন যদি ধারা নাও ঘুমোয়, কিছু করার নেই তার। এবার একটু নড়ে চড়ে সোজা হয়ে শুয়ে পড়ল শ্রাবণ, একবার জানলার দিকে তাকিয়ে বলল। সকাল হয়েছে? ধারা আবারও আগের মতো মাথা দুলিয়ে বলল। হয়েছে কিছুটা। একটু পর আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। শ্রাবণ কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে থেকে কিছু একটা মনে করলো, এরপর ফট করে বলল। কাল শুনলাম তোমার ফুপুর নাকি লিচু বাগান আছে, আমি একবার নিয়ে যেত। এখনই যাবেন? যাওয়া যাবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কিন্তু এখন তো লিচু নেই, আরো কয়েক মাস পর হবে। জানি তো, শুধু বাগানটা দেখতে চাইছিলাম। ভীষণ বড় বাগান নাকি? হ্যাঁ জানেন, বিরাট বড় বাগান। আসলে একটা গল্প আছে এই বাগানের। উৎফুল্লিত হলো শ্রাবণ, একটু নড়ে চড়ে ধারার দিকে তাকে উদ্গ্রীব গলায় বলল। তাই নাকি? কেমন গল্প শুনি? ধারা এবার ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো। আমার ফুপুর তো অনেক কম বয়সে বিয়ে হয়েছিল, একদম ছোটতে, হয়তো 12-13 বছর বয়স ছিল। এই কারণে ফুপা ফুপুকে অনেক আদর করতো, একদম বাচ্চাদের মতো করে যত্ন করতো। তো ফুপা একদিন ফুপুর জন্য বাজার থেকে 100 লিচু কিনে এনেছিল। ফুপুর ভীষণ পছন্দের তো, তাই। কিন্তু ফুপুর কোনো এক শ্বশুর বাড়ির আত্মীয় ফুপুকে ভীষণ কথা শুনিয়েছিল, মানে ফুপুর জন্য কেন ফুপা এতগুলো আনবে এ নিয়ে আর কি। অথচ বাড়ির সবার জন্যই এনেছিল, কিন্তু ফুপুকে যে বেশি দিয়েছে এটাতেই সবার পিত্তি জ্বলে যাচ্ছিল। এরপরে কে যেন ফুপুর কাছ থেকে লিচু কেড়েও নিয়েছিল, আর অপমান করে কথাও শুনিয়েছিল। ফুপু তো কাঁদতে কাঁদতে একদম বন্যা বইয়ে দিয়েছিল। বেশ উদ্গ্রীব হলো শ্রাবণ, সরু চোখে বেশ মনোযোগ দিয়ে কথা শুনছিল সে। উৎফুল্লতা নড়ে চড়ে বলল। ইন্টারেস্টিং। তারপর? ধারা এবার ছোট চলছে বলল। তারপর আর কি হবে? ফুপা তো ফুপুর চোখের পানি সহ্যই করতে পারতো না। ওই যে ছোট ছিল যে, খুব আদর করতো, তখন রেগে মেগে একটা আস্ত লিচুর বাগানই করে ফেলেছে শুধুমাত্র ফুপুর জন্য। শ্রাবণ পুরো ঘটনাটা শুনে কিছুক্ষণ দম মেরে রইল। এমন কাহিনী সে সিনেমাতেই দেখেছে, অথচ এটা যে বাস্তবে হয় তা তো জানা ছিল না। সে বেশ অবাক হয়েছে শ্রাবণ। তৎক্ষণাৎ মনে পড়েছে মমতাজের জন্য শাহজাহানের তাজমহল বানানোর ঘটনাটা। চোখের কোণে হালকা হাসির রেখা দেখা গেল শ্রাবণে, যদিও সেটা আনন্দের চেয়ে বেশি ছিল বিস্ময়কর আর অদ্ভুত এক আবেগের মিশেলে। কণ্ঠে হালকা অবিশ্বাস মিশিয়ে শ্রাবণ বলে উঠল। মানে শুধু ফুফুর জন্যই? ওয়াও। ধারা মৃদু হেসে মাথা নেড়ে বলল। গ্রামের সবাই জানে ওই বাগান করা হয়েছে ফুপুর জন্য। হ্যাঁ, ফুপা বলেছিল জীবনে কারো মুখের হাসি মুছে গেলে সেটা ফিরিয়ে আনার জন্য যদি নিজের সবটুকু দিতে হয়, তাতেও কোনো ক্ষতি নেই। শ্রাবণ একটু সময় নিয়ে তাকালো ধারার মুখের দিকে। জলজল করছে মির্জার মুখ। ঘটনাটা যেন তার সাথেই ঘটেছে এমনভাবে বলছে, একটু ভেবে যন্ত্রের মতো বলল। তোমরাও লিচু পছন্দ বুঝি? ধারার মুখটা আরো জলজল করলো। হ্যাঁ হ্যাঁ, ভীষণ পছন্দ। ফুপা আমাকেও ওই বাগান থেকে লিচু দিত। জানেন, একবার 500 লিচু আমায় দিয়েছিল, একাই সব খেয়েছিলাম। চোখ বড় বড় করে তাকালো শ্রাবণ। বাপরে, একাই সব গিয়েছিলে? ধারা মাথা দুলিয়ে বলল। জি। শ্রাবণ চুপ করে গেল, জানলার বাইরে তাকিয়ে রইল অনেকক্ষণ। সকালের আলো এখন পুরোপুরি ঘরে ঢুকে পড়েছে। বাতাসে কেমন মিষ্টি গন্ধ, হয়তো ভিজে ঘাসের বা দূরের গাছের পাতার, কিন্তু তার মন চলে গেছে অন্য কোথাও। ভাবছে সেই একটা লিচুর বাগানকে নিয়ে, যেটা ভালোবাসা দিয়ে রোপণ হয়েছিল। ধারা কিছুক্ষণ পর হালকা কৌতূহলে জিজ্ঞেস করলো শ্রাবণকে। আচ্ছা, আপনি কারোর জন্য এমন কিছু করেছেন কখনো? শ্রাবণ চমকে তাকালো। ধারার চোখে মুখে একটু দ্বিধা নেই, বরং একরাশ কৌতূহল। শ্রাবণ তাকেই রইল, কিন্তু সেই কথার উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল। হয়তো কখনো যদি করে থাকি বলবো তোমাকে। এই বলে
সে বিছানা থেকে উঠে বসলো, হাত পা টেনে হাই তুলে নিল। ধারা নিঃশব্দে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। তার মনে হলো এই মানুষটার ভেতরে হয়তো আরো অনেক গল্প আছে, যেগুলো শোনার জন্য সময় লাগবে, কিন্তু প্রতিটা হয়তো লিচুর বাগানের গল্পের মতোই আলাদা, গম্ভীর। শ্রাবণ এবার বলল, এখনই চলো, একটু ঘুরে এসে বাগান থেকে। ধারা নিজেও শোয়া থেকে উঠে বসলো, জিজ্ঞেস করলো, এখনই চা মুড়ি খেয়ে যান, নাস্তা না করে গেলে খারাপ লাগবে তো। চা মুড়ি শুনে মুখ কুচকা শ্রাবণ। তার কাছে সবচেয়ে অপছন্দের জিনিস হলো মুড়ি, একমাত্র ঝালমুড়ি ছাড়া মুড়ির কিছুই তেমন পছন্দ না তার। কিন্তু পরক্ষণে অবাক হয়ে বলল, ধারা দু হাত দিয়ে নানা ভঙ্গি করে বলল। শ্রাবণ একটু বিরক্ত গলায় বলল, এত সকাল সকাল চা বানাবে কে? ফুপুকে টাকার দরকার নেই। না না, ফুপুকে ডাকবো না, আমিই বানাচ্ছি, চলুন। আগে চা খাবেন, তারপর নিয়ে যাব। এখান থেকে 5 মিনিটের পথ, বাগানটা একটু ভেতরের দিকে। ঠিক আছে, কিন্তু চা বানাতে বেশি সময় নেও না। আমি একবার ঠিক করে বেরোতে চাইলে দেরি হলে সহ্য করতে পারি না। ধারা হেসে মাথা নেড়ে উঠে দাঁড়ালো, পায়ের কাছে রাখা অন্যটা গায়ে জড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল। শ্রাবণ বিছানায় বসে কিছুক্ষণ ওর পায়ের শব্দ শোনার চেষ্টা করলো। একা শান্ত করে সেই খসখস শব্দটা যেন অদ্ভুতভাবে স্পষ্টই শোনা যাচ্ছিল। শ্রাবণ এখনো ভেবে পায় না শাড়ির উপর আবার ওড়না পরার কি প্রয়োজন। এখানে এসে কষ্ট করে শাড়ি পরেছে ধারা, কিন্তু কেন যেন শাড়ির উপরে পাতলা একটা ওড়নাও জড়িয়ে নিচ্ছে। বিষয়টা খুবই উইয়ার্ড লাগলো শ্রাবণের কাছে। সে এবার পুকুর পাড় থেকে মুখ ধুয়ে আসলো, সুইচ অফ হয়ে যাও ফোনটা চার্জ দিল, গামছা দিয়ে হাত পা মুখ মুছে বসে পড়তেই 5 মিনিটে পেরোলো। আর কিছুক্ষণ পরেই ধারা ফিরে এলো, হাতে ধোয়া ওঠা এক কাপটা বাড়িয়ে দিতে দিতেই বলল, নিন, খেয়ে দেখুন তো আপনার পছন্দ হবে কিনা। শ্রাবণ কাপটা নিয়ে এক চুমুক দিল, ভ্রু সামান্য উঠল, কিন্তু কিছু বলল না। ধারা জিজ্ঞেস করলো, কেমন? শ্রাবণ কাজ ছাকিয়ে বলল, খারাপ না। তবে কথাটা বলার সময় চোখটা কেমন যেন এক ঝলক নরম ভাব ছিল, যা ধারা বুঝে ফেল কিনা কে জানে। চা শেষ করে শ্রাবণ দাঁড়িয়ে বলল, চলো, আর দেরি নয়। ধারা তৎপর হয়ে গামছা আর ছোট একটা ব্যাগ তুলে নিল। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ব্যাগ কেন? ধারা মিষ্টি এসে বলল, বাগান দেখতে যাচ্ছেন তো, লিচু না থাকলেও গাছের ডালপাতা থাকবে, ভেঙে যাওয়া ডালপাতাগুলো আনবো। শ্রাবণ চোখ সরু করে তাকালো, চোখে একরাশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আজব, ওসব আনবে কেন? ধারা সামনে থমকে গিয়ে চোখ নামিয়ে নিল। বাগানটাও পরিষ্কার থাকবে, আর ওগুলো চুলোয় আগুন জ্বালাতেও দরকার হবে। শ্রাবণ আর কিছু বললো না, শুধু তাকিয়ে থাকলো। ধারা বুঝলো ব্যাপারটা শ্রাবণের পছন্দ হয়নি, তাই ঠিক জায়গায় ব্যাগটা আবারও রেখে দিল। সে বরাবরই বাথরুমে, দুজনেই দরজা দিয়ে বেরিয়ে পড়লো। সকালের রোদ্দুর তখন গাঢ় হচ্ছে, বাতাসে কেমন যেন নতুন দিনের গন্ধ। বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে শ্রাবণ এর মনে মনে ভাবছিল, মেয়েটার সঙ্গে যতই কথা হয় ততই যেন এক অদ্ভুত অজানা জায়গায় চেনে নিয়ে যায় সে, যেটা বুঝতেও পারে না, কিন্তু ছেড়েও তো আসতে চায় না। গত 2 দিন ধরে জিহানের জ্বালানিতে অতিষ্ঠ হয়ে নিতিয়ে পড়া মুনিরা ব্লক করে রেখেছিল জিহানের 2টো নাম্বারই, কিন্তু অভিনয়ে নোবেল পুরস্কার প্রাপ্ত জিহান কান্নার এক কালজয়ী অভিনয় করে ইনস্টাগ্রামে পাঠিয়ে মুনিরাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফেলল। আর সেই ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া মুনিরা আইসক্রিমের মতো গলে গিয়ে আনব্লক করলো, লাভ ইউ বলল। তবে বান্দর আর জিহানের লেজ সোজা হবে না। সকাল সকাল মুনিরার মাথা আবারও খারাপ হলো। এই জিহানের আবারও সকালবেলা মাথার পোকা খেতে কল করেছে মুনিরাকে। বেচারি মুনিরা বাধ্য হয়ে ঘুমের ঘরে কল ধরে কানে গুজে নিল, ঘুম ঘুম কমছে, বলল, তোর মাথায় পাখির গু পড়ুক জিহানের বাচ্চা, সকাল সকাল কেন কল দিয়েছো? হ্যাঁ, আবারও কষ্টে বুকটা ফেটে খান খান হয়ে গেল জিহানের। হৃদয়ে টান পড়া গলায় বুকে এক হাত রেখে সে বলে উঠল, তুমি তুমি এভাবে বলতে পারলে জান? গত রাত থেকে আমি পাগলের মতো মিস করছি, বিশ্বাস করো। মিস করতে করতে আমি নিজে কিসমিস হয়ে চুপসে গেছি। তুমি জানো আমি তোমায় কখন কখন মিস করেছি? বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে মুনিরা মুখ কুচকে তাকালো, তবু চাপা স্বরে বলল, কখন কখন করেছো?
জিহান এবার বড় করে একটা শ্বাস নিল, এরপরে কল্পনার রাজ্যে ডুবে গিয়ে আবেগে আপ্লুত হয়ে বলতে শুরু করলো। গত রাতে যখন খাবার খেতে বসে প্লেটের মধ্যে গরুর মাংস দেখলাম, তখন তোমার তুলতুলে গাটার কথা মনে পড়ছে জান। যখন হাত ধুতে গেলাম তখন বেসিনে থাকা হ্যান্ড ওয়াশ দেখে তোমার পরিষ্কার হৃদয়ের কথা মনে পড়েছে। টিভিতে কুসু কুসু গানের নোরা ফাতিহাকে পেট নাচিয়ে নাচতে দেখে তোমার কিউট কিউট ভুঁড়ির কথা মনে পড়েছে। আমার পোষা বিড়ালটা যখন পটি করতে গিয়েছিল তখন ওর কিউটনেস দেখে তোমার কান্নার কথা মনে পড়েছে। বাথরুমে গিয়ে যখন ঝর্ণার দিকে তাকালাম তখনও তোমার চোখের পানির কথা মনে পড়েছিল। বিশ্বাস করো জান, প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। আর এখন আমি পটি করতে এসেছি, এখনো তোমার কথা তীব্র গতিতে মনে পড়েছে। আই মিস ইউ জান। মনিরার চোখ যেন আগুন জ্বলতে লাগলো, ঘুম ঘুম মুখে একদম ফুঁসে উঠল সে। ফোনের অপর প্রান্তে জিহান হয়তো ভেবেছে, আহা কি রোমান্টিক আবেগে ভাসছে সকালবেলা, কিন্তু না, বাস্তবে এখানে এক রাগী আগ্নেয়গিরি বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে। যেতে গিয়ে মনিরা চিল্লিয়ে বলতে শুরু করলো। হারামি কোথাকার কুত্তার 2 নম্বর নানা বেয়াদব পোলা, তোরে আমি শিল পাটা দিয়ে পিষে লবণ মরিচ দিয়ে মাখিয়ে যদি ডাস্টবিনে ফেলে দিতে না পেরেছি, তবে আমার নামও মনিরানা। ইয়াক! তুই শালা বাথরুমে গিয়ে পটি করতে করতে আমাকে কল দিয়েছিস। পটি করতে করতে আমাকে মনে পড়ছে তোর প্রেমের সীমা এত নিচে নেমে গেছে। অসভ্য টিকটিকি, মানে তুই আমার ভালোবেসে প্যান্টে বসে ভাবছিস আমি বোধহয় রূপালি পরি হয়ে তোর বাথরুমে নেমে আসবো। হায় আল্লাহ, জিহানের বাচ্চা, তুই কোমরে পড়ে মর। জিহানের কষ্টে মরে গিয়ে কণ্ঠ নরম করলো। আরে জান, এটা মানে মানে ইমোশনাল কানেকশন। কানেকশন তোর মাথায় পড়ুক কুত্তা। তুই পটি করতে করতে যদি আমার কথা ভাবিস, একদিন ভুল করে আমাকে ভিডিও কল দিয়ে দিবি, তখন কি আমায় দেখাবি যে তুই সিংহাসনে বসে রাজ্য শাসন করছিস? আরে সিমের গাছ, প্রেম মানে গোলাপ, চাঁদ, তারকা, ক্যান্ডেল লাইট, গান তোর পটি নয়। আমি তোর জীবনে ল্যাকটোস ইন্টলারেন্টের মতো বিপদ হয়ে থাকবো যদি আর একবার আমার সাথে এরকম কথা বলিস। বেয়াদব পোদা, দূরে গিয়ে মর। তোর মতো একটা হিরো আলমকে আমি যে কোন কক্ষণে ভালোবাসতে গেলাম, সে মনমি। জিহান এবার গম্ভীর স্বরে বলল। জান, তুমি আসলে বিষয়টা বুঝতে পারছো না। আমার ভালোবাসা এত পবিত্র যে মুনিরার কথার মাঝে কেটে দিল। হ্যাঁ হ্যাঁ, এতই পবিত্র যে তুই শালা বাথরুমে গিয়ে পটি করতে করতে আমার কথা মনে করিস। ফোনের ওপাশে হঠাৎই চুপ হয়ে গেল জিহান। মনে হলো দুনিয়ার সব চপ্পল একসাথে তার আত্মায় আছড়ে পড়েছে। না জানি তার প্রিয়তমা এসব গালি কোথা থেকে শিখেছে। মুনিরা শেষমেশ থমক দিয়ে বলল। শোন, আজ থেকে তোর প্রেমের সাথে টয়লেটের কোনো যোগ থাকবে না। না হলে তুই জীবনে লাভ ইউ নয়, শুধু ফ্লাশ ইউ শুনবি আমার কাছ থেকে। জিহান এবার সত্যি সত্যি ফ্ল্যাশ করে বাথরুম থেকে বের হতে হতে বলল। এমন করো না জান, আলবো তো। মুনিরা মুখ কুচকে বলল। তোর আলাবর গোষ্ঠীর ষষ্ঠী, এই জিহানের বাচ্চা, পচা চৌবাচ্চা। কথা শোন, বিয়ে করব না আমি তোকে, কোনোভাবেই বিয়ে করব না আমি। তোর মতো একটা হারামির সাথে আমি জীবনেও সংসার করতে পারবো না। কল দিবি না তুই আমাকে, ঘুমোতে দে। মুখের উপর কল কেটে দেয়াতে আবারও দুঃখ পেল জিহান। তবে এবার আর থামলো না। প্রতিশোধ নিতে কল দিল শ্রাবণের নাম্বারে, তবে সুইচ অফ দেখালো তারও নাম্বার। যা দেখে আবারও ডিপ্রেশনে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল জিহান। যত তাড়াতাড়ি সম্ভব মুনিরার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে বলে সিদ্ধান্ত নিল সহসাই। নইলে তার এতদিনের ভেবে নেয়া কিউট বউটাকে আর বিয়ে করা হবে না। সকালের কাঁচা রোদে গ্রামের ভেতরে সরু পথে হাঁটছে শ্রাবণার ধারা। দূরে গাছের মাথা পেরিয়ে উকি মারছে বিশাল সবুজ চাঁদোয়া, যেন আকাশের এক টুকরো নেমে এসেছে মাটিতে। কাছে আসতে শ্রাবণের চোখ বিস্ময় বড় হয়ে গেল। চোখের সামনে অসীম বিস্তৃত লিচুর বাগান, সারি সারি গাছ, পাতায় জমে থাকা শিশিরের ফোঁটা রোদ্রের আলোয় ঝিকিমিকি করছে। বাতাসে হালকা টক মিষ্টি গন্ধ। যদিও এখন লিচির মৌসুম না, তবুও পাতার গন্ধ, মাছের গন্ধ আর সেই বাগানের ইতিহাস যেন মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে। শ্রাবণ হাঁটতে হাঁটতে বলল। বাহ, বেশ সুন্দর তো। এ যেন অন্য এক জগৎ, অবিশ্বাস্য সুন্দর। দাঁড়া মৃদু হাসলো, চোখে গর্বের ঝিলিক, মিষ্টি স্বরে বলল। দেখেছেন তো, ফুপু শুধু বাগান করেননি, গাছপালাগুলোকেও নিজের সন্তানের মতো আগলেছেন। শীত গ্রীষ্মে প্রতিটা গাছে পানি দিয়েছেন, সার দিয়েছেন। ফুপু এখনো বলেন এই গাছগুলোর পাতায় নাকি ফুপার ভালোবাসা জমে আছে। কত বছরের খাটনির পর এই বাগান হয়েছে।
শ্রাবণ গাছের গুড়ি ছুঁয়ে দেখলো পায়ের নিচে শুকনো পাতা মচমচ করছে, মাথার উপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে আর পাখির ডাক মিশে যাচ্ছে সেই শব্দে। দাঁড়া পায়ের স্যান্ডেল এক পাশে খুলে রেখে খালি পায়ে হাঁটতে শুরু করলো। গ্রামের মাটিতে খালি পায়ে হাঁটার অন্যরকম এক আনন্দ রয়েছে। দাঁড়া শ্রাবণকে নিয়ে একটা গাছের কাছে গিয়ে থামলো। পুরনো দিনের গল্পতে শুনতে লাগলো কোনো এক গাছটা প্রথম লাগানো হয়েছিল, কোনটার সাথে পুকুর বিশেষ স্মৃতি জড়ানো, আর কোনটার ছায়ায় বসে গ্রামীণ মেলা দেখেছিল তারা ছোটবেলায়। একসময় তারা ইশারা করলো এক কোণের দিকে। ওখানে ছোট্ট একটা কুয়া আছে। তখন তো ফুপা পানি তোলার জন্য কুয়ার পাশেই বসে থাকতেন, যাতে গাছের যত্নে কোনো কমতি না হয়। শ্রাবণ ধীর পায়ে কুয়ার কাছে গেল, ঝুঁকে ভেতরে তাকালো। কুয়োর জল এখনো স্বচ্ছ, তলা ইটগুলো দেখা যাচ্ছে। মনে হলো এই শুধু একটা বাগান নয়, এই এক প্রেমের গল্পের জীবন্ত সাক্ষী। বেশ ভালো লাগলো শ্রাবণের। চোখ তুলে শ্রাবণ হেসে বলল, জানো, সিনেমায় এমন দৃশ্য থাকলে আমি বলতাম অতিরঞ্জিত, অথচ এটা বাস্তব। আর এর সৌন্দর্য কোনো ক্যামেরায় ধরা যাবে না। ধারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিছু জিনিস শুধু চোখে আর মনে ধরে রাখা যায়, ছবিতে নয়। শ্রাবণ আর ধারা লিচুর গাছের নিচে হেঁচে হেঁচে গল্পে মশগুল। পাতার ফাঁক দিয়ে রৌদ্র এসে পড়েছে তাদের উপর। বাতাসে কেমন এক হালকা উষ্ণতা। ঠিক তখনই ধারা হঠাৎ থেমে কেঁপে উঠল, মুখটা কুঁচকে গেছে, এক পা বাতাসে তুলে দাঁড়িয়ে আছে। শ্রাবণ চমকে গেল। কি হলো? ধারা মুখ বিকৃত করে বলল, মনে হচ্ছে কাটা ফুটেছে। উফ। শ্রাবণ নিচে তাকালো। শুকনো পাতা সরাতেই দেখা গেল এক টুকরো শুকনো ডালের ধারালো অংশ। ধারা খালি পায়ে হাঁটছিল, তাই সরাসরি গেঁথে গেছে পায়ের তলায়। শ্রাবণ সাথে সাথে থমকালো। আশ্চর্য, তুমি খালি পায়ে হাঁটছিলে কেন? তারা মুখ কুচকে থেকে বলল। এমনিতেই। শ্রাবণ বিরক্ত হলো, হাঁটু গেড়ে বসল। দাঁড়াও, নড়বে না। দাঁড়া চমকে তাকিয়ে বলল, না না, ঠিক আছে, পায়ে হাত দেবেন না। শ্রাবণ আবারও ধমক মারতেই থেমে গেল। ধারা একটু লজ্জা পেলেও দাঁড়িয়ে রইল চুপচাপ। শ্রাবণ সাবধানে দু হাত দিয়ে ধরলো শুকনো পাতার কণা সরিয়ে ছোট্ট খাঁচাচুকু টেনে বের করলো। তারপর হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে রক্ত বের হওয়া থামালো। তারপর দাঁড়া ব্যথা পেলেও এই মুহূর্তে অবাক হয়ে শুধু শ্রাবণকে দেখতে থাকলো। শ্রাবণ কণ্ঠে চিন্তার সুর এনে পড়ল। এখন হাঁটতে পারবে? দাঁড়া সামান্য হাসলো, যদিও এখন ব্যথা লাগছে। মিনমিন করে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, তেমন কিছু তো হয়নি। শ্রাবণ ফ্রিকুচকে বলল, তেমন কিছু না আবার, তেমন কিছু না আবার। তুমি কি পুরো বাগানটা লাফিয়ে ঘুরবে নাকি? এসো, বসো এই গাছের নিচে। ধারাকে এক পাশের ঘাসে বসিয়ে সে নিজের রুমাল বের করে পায়ের তলায় হালকা চাপ দিয়ে বেঁধে দিল। দাঁড়া কিছু বলছিল না, শুধু তাকিয়ে ছিল তার দিকে অদ্ভুতভাবে শান্ত, অথচ ভেতরে কোথাও এক নতুন অনুভূতির ঢেউ খেলছে। শ্রাবণ বেঁধে দিয়ে মাথা তুলে বলল, খালি পায়ে হাঁটবে না, ঠিক আছে? ধারা মৃদু হেসে ফিসফিস করে বলল, ঠিক আছে। শ্রাবণ এবার পাশে বসে পড়লো। গাছের নিচে ছায়াতে বেশ ভালো লাগছে এখন। অন্যরকম অনুভূতি হচ্ছে আসলে। গ্রামের পরিবেশটাই একদম মনোরম, শান্তি দেওয়ার মতো। তার উপর গাছের নিচে শীতল ছায়া তো প্রশান্তিতে বুক ভরিয়ে দেয়। কিছুক্ষণ পর ধারা বলে উঠল, চলুন এবার ফিরে যাই, খুব চিন্তা করবে। শ্রাবণও মাথা নেড়ে বলল, ঠিক আছে, চলো। বলে উঠে দাঁড়ালো। ধারাও উঠে দাঁড়ালো, কিন্তু পায়ে সোজার মতন ব্যথাটা এখন অনুভব করলো। বেশ ভালো গভীরে কাটাটা ফুটেছে। তাহলে ধারাকে খোঁড়াতে দেখে শ্রীকুচকে তাকালো। শ্রাবণ থেমে গেল সহসা। ধারা শ্রাবণকে থামতে দেখে চোখ ফিটফিট করলো। লোকটা থামলো কেন, কি ভাবছে? কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো শ্রাবণ। কি হলো কে জানে। শার্টের হাতা গোটাতেই হঠাৎ এরপর কিছু না ভেবে ফট করে কোলে তুলে নিল ধারাকে। অপ্রস্তুত ছিল ধারা, যেন সে মুহূর্তেই যেন জমিয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে, মুখে বিস্ময় আর হালকা অবিশ্বাসের মিশেল। নিজেকে সামাল দিতে গিয়ে ফট করে সেও
চেপে তোল শ্রাবণের টি শার্টের গলার কাজটা। অবাক নয়নি তাকালো গলার লোকটার গলার দিকে, হতবাক হয়ে বলল। আপনি আপনি কি করছেন? দাঁড়ার কঞ্চ কেঁপে উঠল। শ্রাবণ এক চলো না তাকে হাঁটা শুরু করলো, যেন বিষয়টা খুবই স্বাভাবিক। গম্ভীর স্বরে বলল। বাংলা সিনেমার নায়িকাদের মতো ঢং করবে না তো। হাঁটার অবস্থা নেই তোমার, বেশি কথা বলো না, নাহলে ফেলে দেবো। ধারা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে, হালকা লজ্জা, কিছুটা অস্বস্তি, আবার ভিতরে কোথাও অদ্ভুত উষ্ণতা। মুখ ফিরিয়ে ছোট্ট গলে ফিসফিস করে বলল। আমি নিজে হাঁটতে পারতাম তো। শ্রাবণ হালকা চোখ ঘুরিয়ে তাকালো ছোটের করে এক চিলতে বিদ্রুপের হাসি চেনে বলল। খুব পারো তুমি, পারো বলে তো হাঁটছিলে না, খোরা ছিলে। এখন চুপচাপ থাকো, নইলে গ্রাম জুড়ে ঘোষণা দিয়ে ফেলবো যে তুমি বাগানে এসে পায়ে কাটা ফুটিয়ে বসেছ। ধারা গালে রং চড়ে যাওয়া ঢাকাতে মুখ ফিরে নিল। হালকা বাতাসে তার শাড়ির আঁচল উড়ে এসে লাগলো শ্রাবণের কাঁধে। পায়ের ব্যথা যেন ভুলে গেল সে। মনে হচ্ছে এই পথটুকু হাঁটার চেয়ে কোলে চুপচাপ বসে থাকা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তবে অন্যরকম, একরকম ভালো লাগছে। সাইমন শেখ যদি পারতেন তাহলে নিজের স্ত্রীকে তুলে একটা আছাড়ি মারতেন। সালমা বেগম যেরকম বোকামিটা করেছেন সেটার ফল তাকে এখন ভুগতে হচ্ছে। এই যে সকালবেলায় তন্নি নিজের বাপ তারিকুল ইসলামকে নিয়ে হাজির হয়েছে শেখ বাড়িতে। তন্নির মা কিছুদিনের জন্য বিদেশে গিয়েছে, যা শুনে শুক্রিয়া আদায় করেছেন সাইমুল শেখ, কারণ ওই মহিলা আরও বেশি ভয়ঙ্কর। এদিকে সালমা বেগম কোনো মতে কাঁচোমাচো হয়ে সোফায় বসে আছেন আর বারবার স্বামীর দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছেন। সাইমুল শেখ নিজেও খুব বিরক্ত। তিনি এবার তারিকুলের দিকে তাকিয়ে বলে উঠছেন। দেখো জামাই বাবু, আমি আগেও বলেছি আমার স্ত্রী যে কথাটা দিয়েছিল সেটা নিতান্তই মুখের কথা ছিল। সে সময়ের পরিস্থিতি ভিন্ন ছিল, আর এখন পরিস্থিতি ভিন্ন। শ্রাবণ তো ইতিমধ্যে বিয়ে করেছে, সে এখন বিবাহিত। এখন তো চাইলেও কোনো কিছুই হওয়া সম্ভব না। পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক যে নিজের চোখে চশমা ছেলে দিয়ে গম্ভীর স্বরে ভাবে বললেন। এটা আপনাদের আগে ভাবা উচিত ছিল ভাইজান। যখন কথা রাখতেই পারবেন না তখন কেন কথা দিয়েছিলেন? আমার মেয়েকে কেন স্বপ্ন দেখিয়েছিলেন? এ পর্যায়ে থেমে থাকলেন না সালমা বেগম। তিনি এবার একটু কটাক্ষ করে বললেন। আমরা তো আর জানতাম না যে আপনার মেয়ে আগে থেকেই আমার ছেলেকে পছন্দ করে। সে তো নাকি ছোটবেলা থেকেই শ্রাবণকে পছন্দ করে, কিন্তু আমার ছেলে তো তাকে ছোট বোনের মতোই দেখে। এবার আগে ফুঁসতে থাকা তন্নি বলে উঠল। মোটেই না মামি, আপনার ধারণা ভুল। শ্রাবণ ভাই মোটেও আমাকে বোনের মতো দেখে না। আমার বিশ্বাস উনিও আমাকে খুব পছন্দ করে। আর আপনারা যদি জোর করে ওই কাইয়া মেয়েটার সাথে শ্রাবণ ভাইয়ের বিয়ে না দিতেন তাহলে উনি আমাকেই বিয়ে করতেন, আর এখন সুযোগ পেলেও বিয়ে আমাকেই করবে। সালমা বেগম বিরক্তিতে মুখ কুচকালেন। এমন বেলাজ বেহাইয়া মার্কা মেয়ে সে জীবনেও দেখেনি। আগে তো মেয়েটা ভালোই ছিল, এখন হুট করে রূপ বদলে ফেললো কিভাবে সেটাই ভেবে পাচ্ছেন না তিনি। সাইমন শেখ এবার হাত উঠিয়ে বললেন। আহা, তোমরা থামো। এরপর তারিকুলের দিকে তাকিয়ে বললেন। দেখো জামাই বাবু, তুমি বলো কি করতে চাইছো এখন, মানে তোমাদের আশাটা কি? তারিকুল ইসলাম এবার সোজা হয়ে বসে বলতে শুরু করলেন। ভাইজান শুনুন, আমরা তো ঘরের লোক, বলুন। চাইলে বিষয়টা খুব সহজে মিটমাট করে নেওয়া যায়। তিন্নির মায়ের কাছে শুনলাম শ্রাবণ নাকি এই গ্রামের মেয়েটাকে মেনেই নেয়নি। ওরা নাকি এক ঘরেও থাকেনি এখনও, তাই তাদেরকে তো আর দম্পতি বলা যায় না। যেহেতু শ্রাবণ নিজেই বিয়ে মানে না, তখন চাইলেই খুব সহজে আমরা ওই গেও মেয়েটাকে তাড়াতে পারি, তাই না বলুন? তাই আমার মতে বাইরের মেয়ের জন্য ঝামেলা বাদ দিয়ে দ্রুত ডিভোর্সটা করিয়ে দিন। আমরা এদিকে বিয়ের আয়োজন করি। আমার মেয়ের কোনো আপত্তি নেই। চোখ বড় বড় করে তাকালেন সালমা। কিছু বলতে চাইলে সাইমন শেখ থামিয়ে দেন। তিনি বেশ অভিজ্ঞ সুরে বললেন। বাহ, বেশ ভালো সিদ্ধান্ত। আর ধারার মানে শ্রাবণের বউয়ের কি হবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো তনি। উফ মামা, ওই মেয়েটাকে নিয়ে আমরা তো চিন্তা ভাবনা কেন করব? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু শুধুই মেয়েটাকে একটা আশ্রয় দিতে চাইছো,
তাহলে আমি না হয় ওকে এ বাড়িতে আশ্রয় দিব, কাজের মেয়ে হয়ে থাকবে এ বাড়িতে। একটা ছাদ পেলেই তো হলো, দুবেলা খাবার আর মাথার উপরে ছাদ, ব্যাস। ওর আর কি দরকার? আমি এতটুকু কম্প্রোমাইজ করতেই পারি। সালমা বেগম এবার আর দমে থাকতে পারলেন না, বাঁকা হেসে হতবাক হয়ে তারিকুল ইসলামকে বললেন, বাহ জামাইবাবু বাহ, আপনার মেয়ের মন মানসিকতা দেখে আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর চিন্তা ভাবনা সত্যি বিস্ময়কর। এখন বুঝতে পারছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে না দিয়ে যে কত বড় ভালো কাজ করেছি সেটা এখনই টের পাচ্ছি। তনি বিরক্তিতে মুখ কুচকে বিড়বিড় করে বলল। সাইমন মহিলা বেশি কথা বলে। শেখ এবার থামিয়ে দিলেন সালমা বেগমকে। কিছুক্ষণ চুপ রইলেন তিনি, দু হাত মুচু করে ভাবনাতে ব্যস্ত হলেন। তারিকুল আবারও বললেন, আমি আশা করব আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন ভাইজান। আমার মেয়েটা শ্রাবণকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, আর আপনারা যেহেতু প্রথমে আমার মেয়েকে বউ বানাতে চেয়েছেন, তাই সিদ্ধান্ত বদলে ফেলাটা আপনাদের ভুল ছিল। আমার মেয়ে শ্রাবণকে ভালোবাসে, আর আমি যতটুকু জানি আমার মেয়েকেও শ্রাবণ পছন্দ করে। তাই শুধু শুধু একটা বাইরের মেয়েকে, তাও আবার গ্রামের মেয়েকে, তাদের মাঝে ঢুকিয়ে দেওয়াটা আপনাদের উচিত হয়নি। সালমা বেগম চিন্তিত হলেন স্বামীর নীরবতা দেখে। অনেকক্ষণ সময় কাটলো। বেশ কিছুক্ষণ পর সাইমন শেখ মাথা উঠালেন, এরপর বেশ অভিজ্ঞ সুরে বলতে শুরু করলেন, ঠিক আছে, আমার স্ত্রী যখন কথা দিয়েছিল আমি সে কথা রাখছি। আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি জামাইবাবু। আমার ছেলে যদি নিজের মুখে বলে যে সে ধারাকে ছেড়ে দিয়ে তোমার মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমি নিজ হাতে ওদের ডিভোর্স করিয়ে তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেব। কিন্তু ওই একটাই শর্ত, আমার ছেলেকে নিজ মুখে বলতে হবে যে সে তোমার মেয়ে তন্নিকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। খুশিতে আটখানা হলো তন্নি, গদগদ হয়ে বলে উঠল, আপনি শুধু দেখবেন মামা, শ্রাবণ ভাই নিজ মুখেই বলবে, কারণ ওনারও কোনো ইচ্ছে নেই একটা গেও মেয়ের সাথে জীবন কাটানোর। নিতান্তই আপনাদের জোরে বিয়ে করেছে। সাইমন শেখ চলছে বলল, ঠিক আছে, বললামই তো, আমার ছেলে চাইলে সব হবে। আর 3 দিন বাদে আসবে ওরা, তারপরেই যা হবার হবে। আজ তোমরা আসতে পারো। তরিকুল ইসলাম এবং তন্নি বাড়ি থেকে চলে গেলেন। এ পর্যায়ে অনেক বেশি বকাবকি করলেন শামুল শেখ। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে কথা শোনালেন একটা মাত্র ভুলের জন্য। সালমা বেগম চুপচাপ শুনলেন, এরপরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তুমি অমন একটা কথা বললে কেন? শ্রাবণ চাইলেই সত্যি সত্যি তুমি ওদের বিয়ে দিয়ে দিবে? এবারে ফ্রিকুসকে তাকান সাইমন শেখ। সালমা বেগম মাথা নেড়ে বললেন, তার মানে তুমি বলছো তোমার ছেলে ধারাকে ছেড়ে ওকে বিয়ে করতে চাইবে? তোমার সকল হীরের টুকরোর ছেলের এত রুচির দুর্ভিক্ষ হয়েছে? সাইমন শেখ এবার সন্দিহান দৃষ্টি ফেলে বললেন, আরে বাবা সেটা না, ও বিয়ে করতে না চাইলেও ধারাকে ছাড়তে তো চাইবে। মানে ও তো এখনো মেনে নেয়নি, হয়তো ধারাকে ছাড়ার জন্য রাজি হবে। আর ওটা হলেই তো। একটু থেমে সাইমন শেখ খুব গর্বের সাথে বললেন, চিন্তা করো না, আরও 3 দিন আছে ওরা গ্রামে। তুমি দোয়া করো যেন এই 3 দিনে তোমার হীরের টুকরোর ছেলে ধারার মায়ে পড়ে যায়, সোজা বাংলায় যেন খুব ভালোবেসে ফেলে। একবার মায়ে পড়লে আমাদের কিছু করতে হবে না। নিজের রক্তের প্রতি বিশেষ আছে আমার। আমার বংশ একটুখানি যত্ন পেলেই বউয়ের প্রেমে পড়তে বাধ্য। আমি তো বিয়ের আগে তোমায় না মানলেও 7 দিনের মাথায় তোমার প্রেমে পড়েছিলাম। তাই তোমার হীরের টুকরো ছেলে যদি আমার রক্ত পেয়ে থাকে, তবে নিজে 3 কবুল পরা স্ত্রীর উপর পিছলাবেই। এটা বংশ পরম্পরার মধ্যে পড়ে। বেশ কিছুক্ষণ যাবৎ ললিতা খাতুন মুচকি মুচকি হাসছেন আর ধারার দিকে দুষ্ট মিষ্টি মাখা চোখে বারবার তাকাচ্ছেন। ব্যাপারটা লক্ষ্য করেছে ধারা, কিন্তু অনেকক্ষণ পাত্তা না দিলেও এবার একটু নড়েচড়ে বসলো। আসলে শ্রাবণী ধারাকে কোলে করে বাগান থেকে নিয়ে এসেছে না। পুরো দৃশ্যটাই বাড়ির দরজা থেকে হা করে তাকিয়ে দেখেছেন ললিতা খাতুন, এবং দেখে বেশ অবাকও হয়েছেন বচে। সেই সময় শ্রাবণের সামনে কিছু বলেননি তিনি। যতই হোক সম্পর্কে জামাই হয়, শুধু শুধু বেচারা ছেলেটা যে কে লজ্জা দেওয়ার কোনো দরকার আছে? তাই তখন চুপচাপ কেটে পড়েন তিনি। আড়াল হয়েছেন, কিন্তু এখন শ্রাবণ পুকুর পাড়ে গোসল করতে গিয়েছে। এই সুযোগে বারান্দায় ধারাকে বসে দুষ্টি মিষ্টি ভরা চোখে তাকিয়ে দেখছেন ললিতা।
আর এসব নিতে না পেরে ধারাই বলে উঠল। এভাবে কি দেখছো ফুপু? ললিতা হাসি মুখে বললেন, উফ, কিছু না তো, কিচ্ছু না, আমি কিছু চোখে দেখি নাই। বলে ফিক করে আবারও হাসলেন তিনি। এ পর্যায়ে অপ্রস্তুত হয়ে গুটিয়ে এলো ধারা। খানিক ভ্রু কুচকে সংকুচিত গলায় বলল, উফ, আমি তো জানি তুমি আমাকে দেখেই হাসছো। আশ্চর্য, আমাকে দেখে কি রহিমা খালা মনে হচ্ছে যে তুমি হাসছো আমায় দেখে? দাঁড়ার কথা শুনে এবার হু হু করে হেসে দিলেন মহিলা। আবারও ক্ষেপে উঠল ধারা। এই যে দেখো আবার হাসছো, কি মুশকিল, হাসছো কেন? ললিতা খাতুন এবার একটু গা ঘেঁষে বসলেন। দাঁড়ার দিকে চকচক করা দৃষ্টি ফেলে বললেন, তোর জামাই মানে আমার জামাই বাবা জান যে তোরে বাচ্চার মতো কোলে করে বাগান থেকে নিয়ে আইলো, সেইটা দেখে আমার মন বইরা গেছে রে। ভাবতেও পারি নাই বাজান এত খেয়াল রাখতে পারে। খুব ভালোবাসে তোরে, দেখে যা বুঝলাম। ধারা যেন মুহূর্তে পলক ফেলতে ভুলে গেল। গাল গরম হয়ে উঠেছে, হাতের আঙুলের জগা দিয়ে শাড়ির আঁচল মসৃত হলো। অবাকে চরম পর্যায়ে পৌঁছে জিভ কাটলো সে। ইসরে, ফুপু দেখে ফেলেছে, কিন্তু ভালোবাসার কথাটা ঠিক হজম করতে পারলো না ধারা। ভালোবাসা একদম দূরের কথা, লোকটা তো তাকে পছন্দই করে না, নিতান্তই মায়া দয়া করে এনেছে। বিষয়টা হুট করে মাথায় আসতে চিন্তিত হলো তারা। মিয়ে গেল কিয়ত পরিমাণ ঠোঁট কামড়ে ভাবতে থাকলো একদম বিয়ের রাত থেকে এই পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা। দাঁড়াকে অমন করে চিন্তা করতে দেখে ললিতা বাহু ঝাঁকালেন। ওই সেরি, কি ভাবস রে? পীড়িতের কথা কইতেই চিন্তা ভাবনা শুরু? হ্যাঁ, বলে আবারও হু করে হাসলেন ললিতা, যেন বিষয়টা নিয়ে খুবই মজা আছেন তিনি। আসলে গ্রামের মানুষরাই এমন সরল, মানে মনে সব কিছু চিন্তা করে, তবে মাঝে মাঝে এই অতিরঞ্জিত চিন্তা ভাবনা নাক গলানো বিপদও ডেকে আনে। যেমন ধারাকে বারবার এ কথা বলে ললিতা খাতুনি অজান্তে কষ্ট দিচ্ছে মেয়েটাকে, কারণ শ্রাবণ তো বারবার বলেছে, বারবার বুঝিয়েছে। তুমি আমি পছন্দ করি না, তুমি আমার স্ত্রী নাও। দীর্ঘশ্বাস ফেলল ধারা, বিবন্ন মুখে বলল, ফুপু যেমন ভাবছো তেমন কিছুই না, দয়া করে তুমি এমন কথা বলো না। ললিতা খাতুন উল্টো বুঝলেন, ভাবলেন লজ্জা পাচ্ছে ধারা। তিনি হেসে মাথা নেড়ে বললেন, আরে বোকা মাইয়া, লজ্জা পাস কেন রে? এমন জামাই পেয়ে মেয়ে ভাগ্যবতী হয়। আয় হায়, কিছুই তো কইলাম না, এই শুধু এই কথা শুনেই লাল হইয়া গেলি? ধারা বিরক্ত ভান করে চোখ ঘুরিয়ে নিল, কিন্তু ভেতরে কোথাও যেন একটা নরম বিষাদ। ভাবটা থামিয়ে রাখতে পারল না, চোখ পিছিয়ে পড়ল। আমি ভাগ্যবতী না ফুপু, উনি শুধু সাহায্য করেছেন, পায়ে কাটা বিঁধেছিল তো। সাহায্য করছে? বেশ, আমি তো অনেক সাহায্যের দৃশ্য দেখেছি জীবনে, কিন্তু কোলে পিঠে করে আনার মতো সাহায্য জীবনেও দেখি নাই। বলে আবারও হু করে হেসে উঠলেন ললিতা খাতুন। ধারা এবার ঠোঁট ভেজে মাথা নিচু করলো, মনে মনে ভাবলো, শ্রাবণ গোসল সেরে ফেরার আগে যদি চুপ করানো না যায় তাহলে ফুপু পুরো গ্রামটাই জানিয়ে দেবে। একটু পর শ্রাবণ মাথা থেকে পানি ছড়াতে ছড়াতে ভেজা চুল দু হাতে পেছনে চেপে ধরে বারান্দা উঠল। ধারা তখন ফুপুর পাশে আধা বিব্রত আধা চুপচাপ বসে আছে। দুজনেরই কথোপকথনে বেশ গরম বাতাসের মতো এখনো ঘুরপাক খাচ্ছে। শ্রাবণ দাঁড়িয়ে চোখে একবার ধারার দিকে তাকালো, তারপর সংক্ষেপে বলল, ঘরে চলো, তোমার সাথে একটু কথা আছে। ধারা কেমন যেন আটকে উঠলো। ফুপুর সামনে এই হঠাৎ ডাক, বুকের ভেতর কেমন লজ্জা ভয় মিশে থপথপ শুরু করলাম। কি কথা? গলায় অজান্তে নরম সুর এসে গেল। চলো ভেতরে গিয়ে বলি। বলেই হাতের ইশারায় ঘরের ভেতর দিকে দেখলো শ্রাবণ। এই দৃশ্য দেখে ললিতা খাতুনের চোখ মুহূর্তেই গোল হয়ে উঠল। ঠোঁটের কোণে এক রহস্য মাখা হাসি ছড়িয়ে পড়ল। দু হাত জোড়া করে কপালে ঠেকিয়ে নকল বিস্ময়ের ভঙ্গিতে ধারার কানে কানে বলে উঠলেন, আহারে, এত সকালে আবার ঘরের ভিতরে গোপন কথা? বিয়ের পরপরই কি এরকম চলে নাকি? ধারা গরম মুখে শাড়ির আঁচল দিয়ে কপাল মুছে ফেলল। ফুপু প্লিজ। শ্রাবণ একবার ফ্রিকুচকে ফুপুর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, কারণ সে তো বুঝতেই পারেনি এতক্ষণ ধরে তার ইজ্জতের হালুয়া হয়ে গেছে, আর সে এই সময় ধারাকে ডেকে সেই হালুয়াতে মিষ্টি মিশিয়েছে। ওগুলো না বুঝেও
বোঝার চেষ্টা না করে বরং সে ধীরে সুস্থে বলল, চলো ধারা। দাঁড়ার অনিচ্ছায় উঠে দাঁড়ালো, কিন্তু ফুপুর হাসি ততক্ষণে দ্বিগুণ হয়ে গেছে। তিনি নিচু গলায় নিজের সাথে সাথে এমনভাবে বললেন যাতে ধারা শুনে ফেলতে পারে, বাহ, জামাই বউর মিষ্টি সম্পর্ক দিনকে দিন বাড়তাছে দেখতেছি।